আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশের টেলিভিশন টকশোগুলোতে কি হচ্ছে? তো অনেক মানুষের একটা সময় টেলিভিশন টকশোতে যাওয়ার শখ থাকতো। এখন মানুষ টেলিভিশন টকশোতে অনেকে যেতে চান না, যাদের পার্সোনালিটি ভালো আছে যেতে চান না সহজে। একান্তই যদি কেউ দাওয়াত করে কথা বলতে হয়, অনেকে যান। হাই পার্সোনালিটি, ভালো ব্যক্তিত্ব যারা আছে অনেকে যেতে চান না। যেরকম আমি মাহমুদুর রহমানকে দেখি না আমরা টেলিভিশন টকশোতে। তিনি সহজে টেলিভিশন টকশোতে যান না অনেক আগে থেকেই। তাকে আগে তো যেতেন না, আবার নিষিদ্ধ ছিল। এখন তো যেতে পারেন, হয়তো বা ডাকা আসে, তিনি যান না, তাকে দেখি না টেলিভিশন টকশোগুলোতে। তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন, সেগুলো হয়তো টেলিভিশনে শোনায়, কিন্তু টেলিভিশন টকশোতে তাকে দেখি না। আমার মতন সাধারণ মানুষও বিব্রত। আমি মনে হয় যে আমাকে যদি টেলিভিশন টকশোতে অতিথি হিসেবে দাওয়াত করা হয় কথা বলার জন্য, আমি যাব কি না। টেলিভিশন টকশোগুলোতে একটা বিশ্রী রকম পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে দীর্ঘ বছর। আমরা মনে করেছিলাম যে 5 আগস্টের পরে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয়নি। টেলিভিশন টকশোতে বিভিন্ন লোকজন এসে খুব বাজে বাজে কথা বলে, ঝগড়া, তর্ক বিতর্ক, বাজে আলাপ, গঠনমূলক সুন্দর কথা তেমন নেই। ঝগড়া ঝগড়া বিবাদ, এবং এখন বিএনপিপন্থী বিভিন্ন নারীদেরকে, বিভিন্ন ব্যক্তিদেরকে এনে আরও ঝামেলা তৈরি করা হয়েছে। এখন জামাত ইসলামকে প্রধান বিরোধী বানিয়ে তার বিরুদ্ধে চরম প্রপাগান্ডা কিভাবে ছড়ানো যায়, সেজন্য বিএনপিপন্থী বিভিন্ন নরনারী, নারী পুরুষ তাদেরকে ডেকে তাদের মুখ থেকে কথা আনছে জামাত ইসলামের বিরুদ্ধে। জামাত ইসলাম সম্পর্কে, ইসলামিক দল সম্পর্কে নানান বাজে কথা তারা বলছে। এটা একটা ব্যাপার, এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। টেলিভিশন টকশো যারা সঞ্চালনা করেন, উপস্থাপক, তো আমরা অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেটা দেখেছি, যে এখানে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করতো অনেক উপস্থাপিকা। তারা একটা বিশ্রী একটা স্টাইলে তারা পরিচালনা করতেন টেলিভিশন টকশোগুলো। তো সেখান থেকে এখনো উত্তরণ হয়নি। আমরা দেখলাম 5 আগস্টের পরপরই রোবায়েত ফেরদাউস নামের একজন সাংবাদিক, তিনি সম্ভবত কোনো একটা ইউনিভার্সিটির শিক্ষক, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের, সাংবাদিকতা গণযোগাযোগ বিভাগের। তো মিস্টার রোবায়েত ফেরদাউসি প্রথম চাটুকারি শুরু করে তারেক রহমানের উপস্থিতিতে লাইভ। তিনি ভিডিওতে ছিলেন লন্ডনে। তার সামনেই তিনি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে তোষামদিমূলক কথা, চাটুকারিমূলক, ফ্ল্যাটারিমূলক কথা। আমরা জিল্লুর রহমানের মতন জেন্টলম্যানকে দেখি, ভদ্রলোক, চ্যানেল আই টেলিভিশনের তিনি সঞ্চালক, খুব জনপ্রিয় একজন উপস্থাপক, মোটামুটি ইংরেজি জানেন ভালো, আন্তর্জাতিক একজন ব্যক্তির তিনি শেখ হাসিনার সময়ই ডোনাল্ড লু এর তিনি একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং অনেক বছর থেকে তার উপস্থাপনাগুলো আমার কাছে খুব ভালো লাগে। তিনি যে কোনো রাজনৈতিক আদর্শে, সেটা আমি জানতামই না, জানতাম তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নয়। এখন দেখি যিনি চরম পর্যায়ের একজন বিএনপিপন্থী, কট্টর বিএনপিপন্থী এবং চরম ইসলাম বিদ্বেষী, ইসলামিক দল জামাত ইসলামকে নিয়ে নানান বাজে কথা তিনি বলেন। তা আগে এটা জানতাম না, তার টকশোগুলো ভালো লাগতো। এদিকে একজন গাজী টিভিতে একজন ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে ইনিয়ে বিনিয়ে ইসলামিস্টদের বিরুদ্ধে কথা, কেন নারীরা পর্দা করবে, কেন পর্দা করতেছে, কেন মাথায় হিজাব দিচ্ছে, ইসলামিক দলগুলোর নেতাদেরকে ডেকে নানান তর্ক তৈরি করেন।
যমুনা টিভিতে একজনকে দেখি, একটা মেয়ে যে আবেগপ্রবণ কথা বলে বেশ নাম করেছিলেন শেখ হাসিনার সময় শেষ দিকে জুলাইয়ে, কান্নাকাটি করে। সেই উপস্থাপিকাও, সেই নারীকেও দেখি যে নানা আবোল তাবোল প্রশ্ন করে, ইসলামিক দলের নেতাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। তো ওই যে তাদের পুরনো স্বভাব রয়ে গেছে পুরো মিডিয়াটার, এখানে বাম রাম তথাকথিত সেকুলার তথাকথিত প্রগতিশীলদের এখনো এখানে দখল রয়েছে। এখনো দিল্লির নিয়ন্ত্রণের বাহিরে এখনো যেতে পারেনি বলে আমার কাছে মনে হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়াগুলো। আমাদের দেশে এই কথাগুলো বললে অনেকে হাসবেন যে কথা কথা দিল্লি র, ভারতের গোয়েন্দা সংস্থার নাম RAW, রিসার্চ অ্যানালাইসিস উইংস। তো এগুলো কেন তোমরা বলো? আসলে আমাদের বাংলাদেশে বহু বছর এই ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে। আমাদের মিডিয়াতে বামদের বিচরণ, আধিপত্য, প্রভাব অনেক পুরনো। আপাত দৃষ্টিতে আমরা খালি চোখে বাহ্যিক দৃষ্টিতে দেখি যে 5 আগস্টের পরে যে আমাদের ইসলামিক ক্ষমতা, ইসলামিক দলের ক্ষমতা, অনেকে কথা বলতে পারছেন না। ভিতরে এখন পর্যন্ত বাম রামদের প্রভাব রয়েছে এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর সিইও, বিভিন্ন মিডিয়াগুলো এখন পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। যদিও কিছু সংখ্যক সাংবাদিক পালিয়ে গেছেন, কিছু সংখ্যক জেলে আছেন, অধিকাংশই এখনও আওয়ামী তথাকথিত সেকুলারদের হাতে। এবং উপস্থাপিকা যারা আসছেন তারাও সেই আওয়ামী স্টাইলে এখন বিএনপি হয়ে গেছে। তাদের টোটালি ইসলাম বিদ্বেষী পূর্ণ আচরণ তাদের রয়ে গেছে। তারা সেভাবেই এখনও চলছে। এই সোমাকে দেখলাম, সময় ইসলাম চ্যানেল আইয়ে কীভাবে চলতো, সে কীভাবে কথা বলতো। এখন জানি না সে টকশো করে কিনা, টেলিভিশন তো দেখা হয় না অবশ্যই। তো এই ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন দরকার, বাংলাদেশ থেকে এসব উঠিয়ে দেওয়া দরকার। এই ক্যারেক্টার, এই কালচার মিডিয়াতে কেন ইসলামের বিরুদ্ধে এভাবে প্রচার চলবে? ইসলামিস্টদেরকে বিতর্কিত করা হবে, পর্দা হিজাব নিয়ে, ইসলাম নিয়ে এ ধরনের বাজে বাজে প্রশ্ন করা হবে। এমন এমন প্রশ্ন ইসলামিক দলের নেতাদেরকে করে, তারা এখানে কোরআন হাদিসকেই তারা শত্রু বানিয়ে ফেলে, সরাসরি তার বিরোধিতা করে। কোরআন হাদিস তো কোনো জামাত ইসলাম বা কোনো ইসলামিক দলের জন্য ইজারা দেওয়া নয়, এটা সকল পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য। কোরআন এটা আসমানি কিতাব, এখানে অনেক নির্দেশনা আছে, এগুলো তারা মানার চেষ্টা করে, তার পক্ষে তারা কথা বলে ইসলামিক দলের অনেক নেতারা। কিন্তু কোরআন হাদিসের বিষয় নিয়ে তারা কুতর্ক করে। আল্লাহ কোরআনে যেটা নাজিল করেছেন, সেটার ব্যাপারে ইসলামিক দলের নেতা কি বলবে? সেটা তো যেটা আছে সেটা বলবেন। তো সেটা তাকে তির্যক প্রশ্ন করে ইসলামিক দলের নেতাদেরকে এইসব বিষয় নিয়ে। তো যাই হোক, আমরা এসব বিষয় থেকে পরিত্রাণ চাই, মুক্ত হতে চাই। মিডিয়াতে এই ধরনের বাজে কালচার আমরা দেখতে চাই না। আসসালামু আলাইকুম।